তো আমি কিন্তু ওই সময় বেশি কিন্তু নির্বাচন কমিশনে যেতাম, একটা ছোট কাগজ দেওয়ার জন্য যেতাম, বলতাম পাচ্ছি না এটা। যেহেতু আমি মার্কেটিং স্টুডেন্ট, জিরো কস্ট মার্কেটিং বলে একটা কথা আছে, সেটার মধ্য দিয়ে করেছি। সো ইট ওয়াজ প্ল্যান অ্যাকচুয়ালি, লিটল বিট। সো এটা নিয়ে লেখালেখি হচ্ছিল ওই সময়টাতে। হ্যাঁ, সো ইট ওয়াজ প্ল্যান অ্যাকচুয়ালি, শাপলাগুলি। মার্কার র্যাঙ্কিংয়ে বলেন ফার্স্ট অফ ধান, তারপরে দাঁড়িপাল্লা, তারপরে শাপলাকলি আছে। দলটা এখন পর্যন্ত, আমি যতদূর জানি, এখন পর্যন্ত তাদের কার্যক্রম নিষিদ্ধ করা আছে। সেই অবস্থা দেখলাম যে বিভিন্ন রকমের তাদের যে সেন্টারগুলো থাকে, লোকাল সেন্টার, সেগুলো খুলে যাচ্ছে। তো আপনাদের বক্তব্যটা কি আসলে? যদি বিএনপি এটা দেয় এবং সেখানে আওয়ামী লীগ আসে, আওয়ামী লীগ তো জনগণের সাথে একটা ফাইট দেওয়া শুরু করবে। সেই ফাইটটা আসলে খুবই ভয়ঙ্কর একটা ফাইট হবে। উই উইল রেজিস্ট। এই নির্বাচনে জিতে আসার পেছনে আওয়ামী লীগের একটা বিশাল ভোট ব্যাংক বিএনপির জন্য কাজ করেছে, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। তো সেই জায়গা থেকে আপনার কি মনে হয় যে বিএনপি আসলে আপনাদের কথা রাখবে নাকি তাদের কথা রাখবে? কি রোল প্লে করা উচিত তাদের? এটা তো আসলে নির্বাচনের আগে অনেকগুলো কমিউনিটির সাথে মানুষের ডিল হয়, অনেকগুলো সেক্টের সাথে ডিল হয়। এটা হলো বাংলাদেশের হলো মানে খুবই করাপ্টেড একটা পলিটিক্যাল কালচারাল সিস্টেম। আমি যখন নির্বাচনে দাঁড়িয়েছিলাম, আমাকে অনেক সন্ত্রাসী ফোন দিয়েছিল যে আমাদেরকে শেল্টার দাও, আমি তোমাকে ফাইন্যান্সিয়ালি হেল্প করি। আমরা বলেছি নো, দরকার নেই। আওয়ামী লীগের র বলেছিল যে আমাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে, তাহলে আমরা আমাদের ভোট ব্যাংকটা আপনাদের দিব। আমি বলেছি না, এটা প্রত্যেকটা জায়গায় হয়েছে। প্রত্যেক হিস্টোরিক্যালি হলো বিএনপি হয়তো ওই ডিলটা গিয়েছে, আমরা যাইনি। এবং সাথে সাথে একটা বিষয় হলো যে এই যে নির্বাচনটা হয়েছে, এই নির্বাচনে ভারত এবং বিএনপির, আমি মনে করি যে বিএনপির কতিপয় ব্যক্তির একটা ডিল আছে। তো এটা নিয়ে আমার খুব আফসোস হয়, যদি বেগম খালেদা জিয়া আরো থাকতো হয়তো এটা হতো না। জিয়া রহমানের আদর্শের লোকগুলা যদি আরো বেশি থাকতো এটা হতো না। তো বিএনপি দলটার মধ্যে অনেক গুপ্ত ইন্ডিয়ান এজেন্ট ঢুকে পড়েছে। তো ইন্ডিয়ান এস্টাবলিশমেন্টের জায়গাটা হলো সেই বিভিন্ন দলে হলো গুপ্ত করে। তো এটা বিএনপির মধ্যে গুপ্তটা এখন বেশি। তো অনেকে আমাকে বলে আমি রেটরিক কথা বলি, আমি এটা রেটরিক বলতেছি না। বিএনপির যে মুভমেন্ট আমি যা দেখতে পাচ্ছি, তাদের সামনের পরিস্থিতিতে তাদের এটা ট্যাকল দেওয়া অনেক সো টাফ হবে। তারা তাদের জায়গা থেকে ন্যাশনালিস্ট আইডিয়া, ইটস এ রেভলিউশনারি আইডিয়া, জিয়াউর রহমান যেটা করেছিলেন, বাংলাদেশি জাতীয়তাবাদ, অর্থাৎ বাঙালি জাতীয়তাবাদের পরে বাংলাদেশি জাতীয়তাবাদের ধারণা উনি নিয়ে এসেছিলেন। তো বাংলাদেশি জাতীয়তাবাদের এটার মধ্য দিয়ে এটা বর্তমানে বিএনপি যেদিকে যাচ্ছে এটা উল্টো দিকে। তো আপনি সবাইকে বলতেছেন আমার যাত্রা হলো দক্ষিণ দিকে, কিন্তু আপনি উত্তর দিকে যাচ্ছেন না। কিন্তু সরকার কি একটু বেনিফিশিয়ারি পজিশনে আছে কিনা? লাইক আপনারা যদি সরকারকে বেশি চাপ দেন, তারা যদি একটু আওয়ামী লীগকে ফ্যাসিলিটেট করে, তো আপনাদের সাথে তো তখন আওয়ামী লীগের ফ্রন্টে এক ধরনের ফাইট হবে ফিল্ডে। সেক্ষেত্রে তো সরকারের জন্য ওপেনলি বলা শুরু করেছে, সরকারের জন্য তো ইয়াং জেনারেশনকে সাইজ করার জন্য, অথবা যারা জুলাই গণ অভ্যুত্থান করেছিল, অথবা জুলাইয়ের যারা ফোর্স, আমাদের তো জেনারেশন ফুলটাই হলো জুলাইয়ের ফোর্স, নট অনলি আস, এটা সবাই অংশগ্রহণ করেছে, আপনারা অংশগ্রহণ করেছেন। তো আমাদের পুরো বাংলাদেশের যারা জুলাই ফোর্স, এদেরকে হলো সাইজ করার জন্য আওয়ামী লীগকে লেলিয়ে দিতে হবে আর, এবং এটা বিএনপি হলো চুপচুপ করে ঘুমাবে আর। তো এই জায়গাটা আসলে বিএনপি যে ইকুয়েশনটা করতেছে এটা ভুল প্রক্রিয়া, এবং সবাই এটাতে এফেক্টেড হবে, এবং এটা দেশটা গৃহযুদ্ধের দিকে যাবে। সেই জায়গাতে আমরা মনে করি বিচার প্রক্রিয়ার মধ্যে দিয়ে ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন তারা করতে পারলে ভালো, ওই প্রসেসটা শুরু করা উচিত, সেটার দিকে যাওয়া উচিত। তো বিএনপি যেই খোশ মেজাজে যাচ্ছে ওটা হবে না আসলে। আমরা কতগুলো জায়গায় হয়তো বিএনপিকে সুযোগ দিব, বিকজ দ্যাট বিএনপি লার্জেস্ট পার্টি, এবং ওই যে থাকে না, আপনি যখন কাউকে একটু মারতে চান তাকে একটু বেশি খাওয়ায় পেট নষ্ট করে দেওয়া হয় আর, এই জন্য তাকে 213 আসনটা দেওয়া হয়েছে একটু পেট নষ্ট করার জন্য। এটা অ্যাবসোলিউট ওয়ান কাইন্ড অফ আবার অটোক্রেসির দিকে কিন্তু যাচ্ছে, অর্থাৎ সংসদে যদি 2/3 মেজরিটি থাকে, যা ইচ্ছা তা করতে পারবেন। তো তারেক রহমান এখন ইচ্ছা যা ইচ্ছা তা বাংলাদেশে করতে পারবেন, বাট এটা দিয়ে যেমন ভালো কাজও করতে পারবেন, আপনি খারাপ কাজও করতে পারবেন। এটার মাধ্যমে যদি আপনি আবার আওয়ামী লীগ ব্যাক করে নিয়ে আসেন, তাহলে আপনি এটার হলো ফলাফল ভোগ করবেন। আর যদি এটার মধ্যে দিয়ে আমি সংস্কার এজেন্ডাগুলো বাস্তবায়ন করি, বাংলাদেশটার যে পরিবর্তনের সুযোগটা এসেছিল এটা করে দিয়ে যাই, তাহলে তাকে আজীবন বাংলাদেশের মানুষ মনে রাখবে। আর যে পরিস্থিতি দেখছি এটা ভালো দেখছি না। আপনাদের বর্তমান দল এনসিপির সঙ্গে জামাতের যে প্যাকটা, সেই প্যাকটাও এক ধরনের মানে ফিউচারিস্টিক জায়গা থেকে এক ধরনের পরাজয় কিনা? ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। আমাদের যে অডিয়েন্স অথবা যারা বিশেষত ইয়াং জেনারেশন,
পরিবর্তনটা তাদের মধ্যে দিয়ে হবে বলে আমরা বেশি মনে করি। এই জেনারেশন কিন্তু বিএনপির মধ্যেও আছে, জামাতের মধ্যে আছে, এনসিপির মধ্যেও আছে। আমরা হোল জায়গাটা ক্যাপচার করতে পারি নাই। কেন পারি না? অনেকগুলো কারণ আছে। বৈষম্যতে সবাই ছিল, এটা তো কোনো দল ছিল না। পৃথিবীর আপনি যতগুলো হিস্টোরিক্যাল ডেটা ঘাটবেন সেই জায়গাটাতে আপনি দেখবেন না এই ধরনের স্বতঃস্ফূর্ত কোনো আন্দোলন হয়েছে। এটা পৃথিবীতে অন্যতম একটা আন্দোলন হয়েছে। আন্দোলনটা হয় আগে একটা গুছানো প্ল্যাটফর্ম থাকে, যেটা 90-তে অনেকগুলো জোট গঠন হয়েছে, তারা বলছে আমরা এই উদ্দেশ্য করবো গণঅভ্যুত্থান। এবার কিন্তু এমন ছিল না। ফলত এটাতে কি হয়েছে, আপনার যখন অভ্যুত্থান হয়েছে সবগুলো ফ্লুইড থাকার কারণে সবাই সবার প্ল্যাটফর্মে ফিরে গিয়েছে। ফলত যে গণঅভ্যুত্থানের যে অ্যাসপিরেশন সেটা হলো অধরা রয়ে গিয়েছে। তো আমরা আশা করি সামনে যে প্ল্যাটফর্ম, এটা যখন আমাদের শক্তিশালী জায়গায় যাবে, ভবিষ্যতে যেটা হবে সেটা ইনশাল্লাহ আমরা হলো প্ল্যাটফর্ম দিয়েই করব, যাতে আমরা প্রেসিডেন্ট হাউস থেকে স্কুল কমিটি সর্ব জায়গায় সেটা ছড়িয়ে দিতে পারি। অনেকে মনে করতেছে যে বিপ্লব জিনিসটা শুনলেই অনেকেই মানে না এটা কি যেন, এটা যুদ্ধ নাকি। এটা যুদ্ধ না, এটা একটা পরিবর্তন। লাইক দ্যাট আপনার স্কুলে নকল হয়, আপনি নকল বন্ধ করেন, দ্যাটস ইট। লাইক দ্যাট ইলেকশন কমিশনে ভোট চেঞ্জিং হয়, আপনি এটা বন্ধ করেন, দ্যাটস দ্য চেঞ্জিং। আর রেভুলেশন লাইক দ্যাট চে গুয়েভারা যারা করছিল, মানে এটা বাংলাদেশের সাথে ফিট করবে না। তো ফলত ওই জায়গা থেকে আমাদের মনে হয়েছিল বাংলাদেশের এখন যে জায়গাটা আমরা আছি, ন্যূনতম জায়গায় একটা সংস্কার প্রয়োজন। সেই জায়গাটা থেকে আমরা বিএনপির সাথেও বসেছিলাম, তারা এটাতে রাজি ছিল না। তো আমরা বলেছিলাম টোটালি কনস্টিটিউশন পরিবর্তন, নতুন কনস্টিটিউশন প্রয়োজন। সেই জায়গায় কিন্তু আমরা পৌঁছতে পারি নাই। যেহেতু কনস্টিটিউশনে পৌঁছতে পারি নাই, তাহলে মৌলিক অনেক জায়গায় আমাদের পরিবর্তন করতে চাই, অর্থাৎ এক ধাপ আমরা এগিয়ে রাখতে চাই। জামাত সেটাতে পজিটিভ ছিল। আর আমাদের জায়গাটা ছিল আমরা কিন্তু নতুন বাংলাদেশে মাসল পাওয়ার এবং ম্যানিটরি যে পাওয়ার আছে সেটা থেকে মুক্ত হয়ে নতুন বাংলাদেশে যেতে চাই। তো সেই জায়গাতে গত 1 ইয়ারে যে এক্সপিরিয়েন্স হয়েছে, যে চাঁদাবাজি, সন্ত্রাস, দুর্নীতি বাংলাদেশে যেভাবে তারা একটি দল করেছিল, সেটা কিন্তু মানুষকে একটা ব্যাপক পীড়া দিয়েছে, মামলাবাজি থেকে শুরু করে সব কিছু। তো আমাদের ওভারঅল সিচুয়েশনে মনে হয়েছে, আমরা বিএনপির সাথেও মিটিং করেছি, আমরা কন্ডিশনও রেখেছিলাম অবাধ সংস্কার এবং চাঁদাবাজি, সন্ত্রাস, দুর্নীতির বিরুদ্ধে, বাট আমরা তাদের কাছে কোনো পরিবর্তন দেখি নাই। তো আমাদের সাথে যে অ্যালায়েন্সটা হয়েছে, আমাদের ঐক্যমতটা হয়েছে, আমাদের দেশ থেকে যে টাকাগুলো লুট করা হয়েছে লুটতরাজদের বিরুদ্ধে, ইন্ডিয়ার প্রশ্নে, সংস্কার, বিচার এবং বাংলাদেশের নিউ পলিটিক্যাল সেটেলমেন্ট প্রশ্নে আমরা একটি আসন সমঝোতা করেছিলাম। নট লাইক দ্যাট আমরা জামাতে চলে গিয়েছি, জামাত তো আমাদের মধ্যে চলে গিয়েছে, এই জায়গাটা না। তো অনেকে মনে থাকে যে থাকে না যে ও আচ্ছা কি না কি হচ্ছে, দূরে থাকি, সেই জায়গাটা আমাদের না। এটা হয়তো ইলেকশনের পর অনেক ভিজিবিলিটির জায়গা এখন এসেছে, যে আমরা যে জামাত না, জামার মতন আমরা আমাদের মতন, এবং শাপলাগুলিতে আমাদের বেশ ভালো ভোটও সিকিউরড হয়েছে। তো আমাদের খুব বাজে পরিস্থিতি তখন ছিল, আমাদের আসলে কোনো অপশন ছিল না। অনেকে আমাদেরকে বলেছিল যে ঠিক আছে সিঙ্গেল যাওয়ার জন্য, না অপশন 3টা, একটা সিঙ্গেল যাওয়া, জামাতের সাথে যাওয়া, বিএনপির সাথে যাওয়া। বিএনপির সাথেও গেলেও সেম প্রবলেম হইতো আমাদের। তো আমরা ওই করাপশনের জায়গাটা কম্প্রোমাইজ করি নাই। বিউটিফুল। আমি রাজনৈতিক দল করাটা কি সমীচীন হলো, এটার পেছনে যুক্তিটা আসলে কি? যে লাইক আপনারা যারা ছিলেন তারা তো 24-এর হিরো হয়েই থাকতে পারতেন সব ধরনের মানুষের কাছে, রাজনৈতিক দল করার ফলে জায়গাটা অনেক সংকীর্ণ হয়ে গেল না? বেসিক্যালি যেই গণঅভ্যুত্থানটা হয়েছে, এটা কিন্তু এনসিপির যারা লিডারশিপ আছে অথবা যে মানুষগুলো এখন রিপ্রেজেন্ট করছে, তাদের দিয়ে আপনি মেজার করতে পারবেন না। এটা একটা হোল জেনারেশন ফাইট। তো এই জেনারেশনের মধ্যে 3টা ভাগ ছিল। বেসিক্যালি এই গণঅভ্যুত্থানের পরে এটা আমি লিড দিয়েছিলাম নাগরিক কমিটিতে। সেটাতে রেভলিউশনারি একটা ফোর্স ছিল যারা আমূল পরিবর্তন চায়। আরটা ছিল হু আর দ্য রিফর্মিস্ট, আরটা ছিল হু আর দ্য পলিটিক্যাল, অর্থাৎ সবগুলা মানুষে কিন্তু আমার নাগরিক কমিটিতে ছিল, ডান বাম সবাই ছিল আমার এখানে। আমি সবাইকে একটা সুতায় বেঁধে রাখছিলাম এবং সেখানে আমি টের পাচ্ছিলাম যে সামনে এই ধরনের একটা পরিস্থিতি আসতেছে। তো যারা রেভলিউশনারি, তারা নতুন আমূলভাবে পুরো মানে সংবিধানে পরিবর্তন চাইলো, তারা কিন্তু ফুল পলিটিক্যাল প্রসেস আমাদের সাথে আসে নাই এবং তারা সেই রেভলিউশনের পথেই যাচ্ছে। যারা রিফর্মিস্ট, তারা সংস্কার প্রক্রিয়া নিয়ে আমাদের কাছে স্ট্যান্ড পয়েন্ট করলো যে সংস্কার প্রক্রিয়া বাস্তবায়ন হবে। দ্যাটস ওয়াই আমরা কিন্তু সাইন করিনি, আজকে আমরা সাইন করেছি। আমরা সেটা নিয়ে খুবই আমাদের জায়গায় অনড় ছিলাম। এবং এটা কিন্তু বড় বাংলাদেশের একটা সেকশন রয়েছে যারা চাকরি করে, পেশাজীবী আছে, তারা বাংলাদেশের সংস্কার চায়, তারা ওই ধরনের রেভলিউশন নিয়ে অত আগ্রহী না। তো ফলত ওই শ্রেণীরও একটা বাংলাদেশের বৃহৎ অংশ রয়েছে। আর একটা অংশ রয়েছে পলিটিক্যাল, যারা পলিটিক্স করতে চায়। আপনি না তারা বাসায় যাবে, রিফর্মিস্ট হবে, না তারা রেভলিউশনারি হবে, দে আর দ্য ট্রু পলিটিক্যাল। তো সেই অংশটায় সেকশনটা আপনারা যেটা দেখতে পাচ্ছেন, লাইক দ্য জাতীয় নাগরিক পার্টি। আবার যদি রেভলিউশনারি কল্পনা করেন, ওইটারও আলাদা সেকশন আছে, হয়তো তারা ফর্ম করে এখনো গঠন করে উঠতে পারে নাই।
আবার এই যারা রিফর্মিস্ট আছে, রিফর্ম মেথোডোলজি নিয়ে তো আসলে এটা অনেক দিনের কাজ। এটা যে সংস্কারের এটা পাশ হয়ে গেল কালকে সংসদ, এটা তো চর্চার বিষয়। তো এটা সর্বাঙ্গে যখন এটা যাবে সেটা নিয়েও তো একটা শ্রেণী কাজ করবে। তো আমি মোটা দাগে 3টা শ্রেণীকেই কিন্তু নাগরিক কমিটিতে রেখেছিলাম, এবং 3টা শ্রেণী অ্যাক্টিভ আছে বাংলাদেশের হোল সোসাইটাল এরিনাতে। আর আমার এখানে আমি শিবির এক্স যারা তাদেরকেও রেখেছিলাম, এক্স বাম যারা তাদেরকেও রেখেছিলাম, সেন্ট্রিস্টদের রেখেছিলাম। বাট পার্টি হওয়ার পরে আমাদের এটা যখন অ্যালাইনমেন্টটা অনেক স্ট্রং হচ্ছিল সেন্ট্রিস্টে, তো যারা একটু কোর বেশি বাম তারাও নিজেদের মতন এনপিএ গঠন করলো, আবার যারা আপ গঠন করলো একটা পার্টি। তো আমাদের জায়গাটা আমরা এখন সুসংহত করছি, যে আমাদের কিছু লোক সংসদও আছে, কিছু লোক ফিল্ডও আছে, কিছু রেভলিউশনারিও আছে, কিছু রিফর্মিস্টও আছে, আবার অনেকে বিজনেসে চলে যাচ্ছে। যখন একটা স্টেটের সোসাইটিতে দোতনা সৃষ্টি হয়, এটা সর্ব জায়গা থেকে হতে হয়। এখন আমি কালকে বললাম যে মানে আমি পলিটিক্স করতেছি, রেভলিউশন করতেছি, এটার জন্য তো ফাইন্যান্স প্রয়োজন হয়। তো আমি তো ওই করাপ্টেড কোনো বিজনেসম্যানের কাছে যাব না। আমরা হলো দেশীয় যারা বুর্জুয়া তাদেরকে উঠাতে চাই, ফলত সেই মানুষদেরকে আমরা ফ্ল্যারিশ করে তাদের সাথে আমরা কোলাবোরেটর হতে কাজ করি। বাংলাদেশের রাজনীতি বোদ্ধা যারা আছেন তারা হয়তো আপনার কথাগুলোকে অনেক ডিপলি অ্যানালাইসিস করবেন, কিন্তু আমাদের মতো সাধারণ মানুষ যারা রাজনীতি বলতে দুটো মার্কা বোঝে, মানে ভেরি ফ্র্যাঙ্ক, নৌকার ধানের শীষ, ঠিক আছে, সেখানে আরেকটা ব্যান্ডানা নিয়ে, আরেকটা মার্কা নিয়ে এই দুটো মার্কার প্যারালাল হয়ে ওঠা বা প্রতিদ্বন্দ্বী হয়ে ওঠা আসলে কতটা কঠিন, যে কাজটা আপনারা শুরু করেছেন? হ্যাঁ, এই চ্যালেঞ্জটা আমি বেশি ফিল করছিলাম। আমি ইলেকশন কমিশনে আমি রেজিস্ট্রেশন নিয়ে আমি দায়িত্ব ছিলাম। বাইদ আমি এখানে আরেকটা জিনিস বলে নিই, এবারে নির্বাচনের পরে বোধহয় এটা বলাটা খুব মুশকিল যে নৌকার ধানের শীষ, কারণ দাঁড়িপাল্লাকেও সমান পর্যায়ে রাখতে হবে, কারণ দাঁড়িপাল্লা যে পরিমাণ ভোট পেয়েছে অস্বীকার করার কোনো উপায় নেই। জি, দাঁড়িপাল্লা তো ওনারা চলে এসেছে বেসিক্যালি। তো আমি প্রশ্নের উত্তরটা আগে নিয়ে নিই, মানে এটা কতটা কঠিন, মানে এই এটা পথটা অনেক কঠিন। এটা হলো নট অনলি বাংলাদেশ, এটা সাউথ এশিয়াতে এই কালচারটা আছে, জি, যে পদ্ম, তারপরে ওই যে পাঞ্জা হাত। তো এটা বাংলাদেশের ধানের শীষ নৌকা, এটা যদি প্রেসিডেন্সিয়াল ফরম্যাট চলে আসে, এটা অ্যাটলিস্ট এই ধরনের যে মার্কার যে জুলুম অত্যাচার, এটা থেকে আমরা একটু মুক্তি পাবো। অর্থাৎ আপনি একটা মার্কা গড়লেন এবং সেটা হলো চোর বাটপারদেরকে দেওয়া শুরু করলেন, এটা হলো বিক্রি হয়, এটা থেকে আমরা মুক্তি পাবো। আর এটা দাঁড় করানো অনেক কঠিন। তো সেই জায়গাতে আমরা কিছু স্ট্র্যাটেজি, আমি যেহেতু ইলেকশন কমিশনে ছিলাম, আমি ওই যে একটু টানা হেসরা শাপলাগুলি পাবে, শাপলা পাবে নাকি, এটার মধ্যে দিয়ে কিন্তু আমি পুরো বাংলাদেশের পরিচয় করিয়ে দিয়েছিলাম। এটা যদি আমি এমনি টাকা দিয়ে করতে যেতাম, আমার প্রায় 10 কোটি টাকা প্রয়োজন হতো। ফলত আমি যেটা টেসলার, যেহেতু আমি মার্কেটিং স্টুডেন্ট, জিরো কস্ট মার্কেটিং বলে একটা কথা আছে, সেটার মধ্য দিয়ে করেছি। সো ইট ওয়াজ প্ল্যান অ্যাকচুয়ালি, লিটল বিট। সো এটা নিয়ে লেখালেখি হচ্ছিল ওই সময়টাতে। হ্যাঁ, সো ইট ওয়াজ প্ল্যান অ্যাকচুয়ালি, শাপলাগুলি। ওকে, ফাইন। এটার মাধ্যমে কিন্তু ভালো একটা পরিচিতি হয়েছে। হ্যাঁ, শাপলাটা পরিচিতি পেয়েছে। পরে শাপলা কলিটা আবার পরিচিত করানো টাফ ছিল, এটা নিয়ে তো পরে অনেক ঝামেলা গেল, পরে তো আমরা শাপলা কলি পেলাম। তো আমি কিন্তু ওই সময় বেশি কিন্তু নির্বাচন কমিশনে যেতাম, এটা ছোট কাগজ দেওয়ার জন্য যেতাম, বলতাম পাচ্ছি না এটা। তো ওইখানে মার্কা নিয়েও তো আমাদের সাথে বৈষম্য হয়েছে, এটা আলাদা পার্ট, পলিটিক্যাল ওই জায়গাটা আমরা গেলাম না। যেহেতু আপনি যে প্রশ্নটা করেছেন সেটা উত্তর দিয়েছে। এখন অলমোস্ট বাংলাদেশের সবাই হলো শাপলা কলি চেনেন। যদি মার্কার র্যাঙ্কিংয়ে বলেন, ফার্স্ট অফ ধান, তারপরে দাঁড়িপাল্লা, তারপরে শাপলা কলি আছে। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড।